আমেরিকাতে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দল, একাধিক রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে নেমে পড়েছে। আমেরিকার জ্যাকসন হাইটস উত্তপ্ত হয়ে উঠেছে। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। আজকে এই ঘটনাগুলো ঘটেছে। গতকালকে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জ্যাকসন হাইটস এলাকা উত্তপ্ত করে রেখেছিল। গতকালকে থেকে আজকে পর্যন্ত সেই পরিস্থিতি চলছে। সেখানে আমরা দেখেছি প্রফেসর ইউনূসের ব্যঙ্গ বিদ্রুপাত্মক ছবি দিয়ে সেখানে একটা ছোট ভাস্কর্য মতো তৈরি করা হয়েছে। সেখানে জুতার মালা দেওয়ার ঘটনা তারা ঘটিয়েছে। বহু কাণ্ড ঘটছে। এরই মাঝে আজকে জ্যাকসন হাইটসে যে ঘটনাটা ঘটল, বিদেশের মাটিতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন মুখোমুখি সংঘর্ষের দিকে লিপ্ত হলো, তখন কি বার্তা যাচ্ছে বিশ্ব দরবারে এবং এই পরিস্থিতি তৈরি হলো কেন? এই পরিস্থিতি কি অনেকটা কৌশলে তৈরি করা হলো কিনা, সেই আলোচনাও চতুর্দিকে হচ্ছে। সেটা বোঝার চেষ্টা করব যখন প্রফেসর ইউনূস এবং তার দল আমেরিকাতে অবস্থান করছেন এবং জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। কি ঘটছে সেখানে, কি ঘটবে আরও সামনে আরও 4-5 দিন, সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকার জ্যাকসন হাইটসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালকে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচুর নেতাকর্মীকে দেখেছি আমরা মিছিল করতে, ব্যানার ফেস্টুন নিয়ে তারা মিছিল করেছে। আজকে সেখানে বর্তমান সরকার প্রফেসর ইউনূস সরকারের পক্ষে বিএনপির সমর্থকরা, জামাতের সমর্থকরাও তাদের মানে শোডাউন করার চেষ্টা করেছে এবং তারই এক পর্যায়ে আওয়ামী লীগের সমর্থক এবং বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষর ঘটনা তৈরি হয়েছে। এই ঘটনা যখন আমেরিকাতে ঘটলো, জ্যাকসন হাইটসে ঘটলো, তখন কি বার্তা দিচ্ছে? এই সংঘর্ষের ঘটনা আরও বাড়বে কিনা, আমেরিকার পুলিশ কি পদক্ষেপ নেবে, সেগুলো তো আমরা সামনে দেখবই। কিন্তু মাঠে যখন নামলো বিএনপি এবং জামাত, তখন আমরা কি বুঝতে পারি? আমরা যেটা বুঝতে পারি খুব সহজ ইকুয়েশন, সেটা হচ্ছে যে খুবই সম্প্রতি ইংল্যান্ডে উপদেষ্টা মাহফুজ আলম আক্রান্ত হয়েছেন। সেটা নিয়ে তার পক্ষের মানুষজনই নানাভাবে সমালোচনা করেছেন যে মাহফুজ আলমকে প্রতিরোধ করার জন্য যদি 100 জন আওয়ামী লীগের লোকজন সেখানে মিছিল করে, তাহলে এনসিপির নেতা কিংবা এনসিপির কর্মী হিসেবে সেখানে কেন আরও 100 জনের উপস্থিতি থাকলো না, যেটা মাহফুজ আলমকে রক্ষা করার জন্য তারা উপস্থিত থাকবে? কেন সেটা ঘটছে না? এটা না ঘটার কারণ হচ্ছে যে দেশেই যখন এনসিপির সমর্থনের একেবারে করুণ দশা দেখছি, তখন বিদেশে তাদের সমর্থন যে থাকবে না, এটাই বাস্তবতা। এবং সেই বাস্তবতাকে মাথায় রেখেই অনেকে বলার চেষ্টা করছেন এবং আলোচনা করছেন রেগুলারলি। সেটা হচ্ছে যে সরকার এবার একটা কৌশল হাতে নিয়েছিল এবং সেই কৌশলটা সম্ভবত কাজে দিচ্ছে, কিন্তু কাজে দেওয়াটা নেগেটিভলি কাজে দিচ্ছে কিনা সেটা একটা বড় বিষয়। কৌশলটা ছিল যে প্রফেসর ইউনূস একা গেলে আওয়ামী লীগ একা তাকে নানাভাবে লাঞ্ছিত করার চেষ্টা করতে পারেন। সেটা না করে যদি রাজনৈতিক দলের প্রতিনিধিদের তিনি সফর সঙ্গী করেন, তাহলে সেই রাজনৈতিক দলের সেখানে অবস্থিত নেতাকর্মীরাও এক ধরনের শেল্টার, এক ধরনের গার্ড দেয়ার ভূমিকায় অবতীর্ণ হতে পারে। যথা ভাবনা তথা কর্ম। আমরা দেখেছি যে, আমি জানি না যে এই ভাবনাটা সঠিক কিনা, যে আলোচনাগুলো হচ্ছে যে এরকম ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এরকম ভাবনা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তাহলে আমেরিকাতে আমরা সেটার প্রতিফলন দেখলাম। বিএনপি নেতারা, জামাতের নেতারা যখন প্রফেসর ইউনূসের সফর সঙ্গী, তখন আমেরিকাতে বিএনপি এবং জামাতও মাঠে নামলো আওয়ামী লীগের প্রতিরোধ মোকাবেলা করার জন্য। এবং সেই মাঠে নামার ফলেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো। এই যে বিদেশের মাটিতে আমাদের দেশের দলগুলো
মানে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এটা কোন বার্তা দিচ্ছে? এটা কি বার্তা দিচ্ছে? এটা কি ভালো বার্তা দিল? এটা কোনোভাবেই কি বাংলাদেশের জন্য কোনো শুভ বার্তা? কিংবা আগামী যে ২৬ তারিখে প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন, সেই ভাষণের আগ পর্যন্ত এই যে আগামী 4 দিন আরও কি কি ঘটবে, আরও কি কি ঘটতে পারে, এই অবস্থার আরও অবনতি ঘটবে কিনা, মানে দুই পক্ষই আরও বেশি সরব হওয়ার চেষ্টা করবে কিনা, অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করবে কিনা। আমরা বিএনপি এবং জামাতের কর্মীদের সেখানে মাঠে নামার ঘটনা গণমাধ্যমে পেলেও এনসিপির সমর্থকদের সেখানে মাঠে নামার কোনো খবর আমরা গণমাধ্যমে পাইনি। তার মানে হচ্ছে যে বাস্তবতা এটাই যে বিএনপি এবং জামাতের সমর্থকরা নিউ ইয়র্কে থাকলেও এনসিপির সমর্থনের বেলায় তারা আসলে এখনো পেরে উঠছে না। পেরে না ওঠাই স্বাভাবিক নতুন দল, কিন্তু নতুন দল হিসেবে যতটা তাদের সফট হওয়া উচিত, তাদের আচরণে কর্মকাণ্ডে সফট হওয়া উচিত, ততটা সফট তাদের অবস্থান আমরা দেখছি না। রুক্ষ অবস্থা দেখছি, খুবই রাগী অবস্থান দেখছি এবং বিদ্রোহী অবস্থান দেখছি, যার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন 4-5টা দল ভেঙে একটা দল তৈরি করার প্রক্রিয়াতে তাদেরকে যেতে হচ্ছে। তার মানে শেষ পর্যন্ত সরকারকে বিএনপি এবং জামাতের উপরই আস্থা রাখতে হলো বিদেশের মাটিতেও। এবং আমার মনে হয় যে একদিক থেকে পজিটিভ যে বিএনপি এবং জামাত সাথে থাকার কারণে সেখানে আক্রান্ত হওয়ার ব্যাপারে বিএনপি এবং জামাত মানে প্রতিরোধমূলক কাজ করতে পারবে। যদি প্রফেসর ইউনূস একা হতেন, তার তো কোনো দল নেই, তার তো কোনো সমর্থন নেই, সুতরাং তার সমর্থনে সেখানে এইরকম প্রতিরোধের ব্যবস্থা হতো না। কিন্তু এই যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো, সেটা কি বার্তা দিচ্ছে? এবং সেই ব্যাপারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি সরকারের শুধুমাত্র বিএনপি, জামাত এবং এনসিপিকে মানে বাছাই করার সমালোচনা যেমন করছেন, তেমনি এই বিদেশের মাটিতে যে পরিস্থিতি তৈরি হলো কিংবা যে পরিস্থিতি তৈরি করা হলো, সেটাকে তিনি এক ধরনের পরিকল্পিত বলছেন এবং এটার সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি যেটা লিখেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন। তাছাড়া সেখানে রাজনীতিকদের কোনো কাজ নেই। আপনারা রাশেদ খানের স্ট্যাটাসটাও দেখে নিতে পারেন। সেখানে তিনি আরও বলছেন, স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে, হয়তো তারা গালিগালাজ বা উপদেষ্টাদের অপদস্থ করার মতো ঘটনা ঘটাবে। এরই মধ্যে বিএনপি জামাতের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য ব্যানার নিয়ে নেমে গেছে, পাশাপাশি আওয়ামী লীগও আছে। বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান। কল্পনা করেন যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেত, তাহলে কি বিএনপি জামাতের নেতাকর্মীরা আসতো? না আসলে কি পরিণতি হতো? অর্থাৎ সরকারের উপদেষ্টারা যত বড় কথাই বলুক না কেন, তারা টিকে আছে রাজনৈতিক দলগুলোর সমর্থন এবং সহযোগিতায়। আমার মাঝে মধ্যে মনে হয় বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরও বৈষম্যের উৎপাদন করেছে। তিনি আরও বলেছেন, 13.5 মাসে সরকার প্রধান যেসব অনুষ্ঠানে দেশের বাইরে গেছেন, সেসব অনুষ্ঠানে পৃথিবীর অন্য অনেক দেশ স্রেফ প্রতিনিধি পাঠিয়েছে, কিন্তু আমাদের সরকার প্রধান সেখানে নিজে উপস্থিত হয়ে অনুষ্ঠানের গুরুত্ব বাংলাদেশিদের কাছে প্রবল হিসেবে দেখিয়েছেন। সর্বশেষ জাতিসংঘ সফরে বিএনপির 2 জন প্রতিনিধি ও জামাতের এনসিপির প্রতিনিধি, জামাতের 1 জন প্রতিনিধি এবং এনসিপির 1 জন প্রতিনিধি থাকায় তারা আপত্তি জানিয়েছে। তারা সরকারের থেকে সমতা চায়, মানে নিজেদের মধ্যে সমতার নীতি প্রতিষ্ঠিত হলে আর কোনো দলের প্রয়োজন নেই। এভাবেই সরকার ও রাজনৈতিক দলগুলো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের বাংলাদেশ গঠন করতে চায়। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর সফল এবং সার্থক হোক। তিনি বলছেন যে এই যে জামাত এবং এনসিপি নিজেদের জন্য সমতা চাইলো এবং সমতা আদায় করে ছাড়লো, এটা তারা পেয়ে গেল বলে অন্য কোনো দলের কথা তাদের মাথায় আসলো না। তারা মনে করলো যে শুধুমাত্র তারা গেলেই হবে, তারা প্রতিনিধিত্ব করলেই হবে, কিংবা তারাই মুখ্য আর সবাই গৌণ, এই ব্যাপারটাও
তিনি বলেছেন। রাশেদ খানের কথায় যেটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে খুবই সাধারণ এবং সাদামাটাভাবে বোঝা যায় যে প্রফেসর ইউনূস যদি উপদেষ্টা পরিষদ নিয়ে শুধু শুধু সরকারের প্রতিনিধি নিয়ে যেতেন তাহলে বিএনপি এবং জামাত সেখানে যে মাঠে নেমেছে সেই মাঠে নামার ঘটনাটা ঘটতো না। তাহলে কি আমরা এটা ধরে নিব যে বিএনপি এবং জামাত যেন সেখানে প্রতিরোধের জন্য মাঠে নামে এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করতে পারে, সেই কারণেই বিএনপি এবং জামাত এনসিপি প্রতিনিধিদের সরকার সাথে নিয়েছে? এটা এক ধরনের রাজনৈতিক কৌশল এবং সেই কৌশলটা ভালো কি মন্দ সেটা হয়তো সময়ই বিচার করবে। কিন্তু বিদেশের মাটিতে যে সাংঘর্ষিক পরিস্থিতি হলো সেই পরিস্থিতি খুব একটা ভালো বার্তা দিচ্ছে না বাংলাদেশ সম্পর্কে বিশ্ব দরবারে। আবার এই যে সাজ রব রব করে জাতিসংঘ সফর এবং সেই সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস উত্তপ্ত হওয়া, সেখানে বাজে পরিস্থিতি তৈরি হওয়া, সেটাও সরকারের জন্য খুব একটা শুভ বার্তা দেবে না বিদেশিদের কাছে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে ২৬ তারিখ পর্যন্ত আরও কি ঘটতে চলেছে? সেখানে আওয়ামী লীগ কি আরও বেশি এগ্রেসিভ হবে? সেখানে বিএনপি এবং জামাতকে প্রতিরোধ করতে গিয়ে আরও বেশি সংঘর্ষের ঘটনা তারা ঘটাবে? কোন পরিস্থিতির দিকে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।